নমস্কার বন্ধুরা। আজ আবার খবরের শিরোনামে সিরিয়া। গত ১৪ বছরের বেশি সময় ধরে সিরিয়ায় গৃহযুদ্ধ চলছিল। শেষ পাওয়া খবর অনুযায়ী সিরিয়ার রাজধানী দামাস্কাসের দখল নিয়েছে বিদ্রোহী গোষ্ঠী হায়াত তাহরির আল-শাম বা এইচটিএস গোষ্ঠী। দেশ ছেড়ে রাশিয়ায় পালিয়েছে সিরিয়ার স্বৈরাচারী শাসক বাশার আল আসাদ। কিন্তু আপনি কি জানেন ১৪ বছরের এক বাচ্চা তার স্কুলের দেয়ালে কি এমন লিখেছিল যার ফলে সিরিয়ায় শুরু হয়েছিল এই গৃহযুদ্ধ? যার কারণেই আজ পতন হলো ৫৪ বছরের বেশি সিরিয়া শাসনকারী স্বৈরাচারী পরিবারের। সেই ঘটনা জানতে হলে এই ভিডিওটি শেষ অবধি অবশ্যই দেখুন। তার আগে আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করে বেল আইকনটি প্রেস করে দিন। যদি পৃথিবীর ম্যাপে দেখি, এই হলো সিরিয়া। সিরিয়ার মোট জনসংখ্যার ৭৪% সুন্নি মুসলিম, ১৪% শিয়া মুসলিম। কিন্তু এতদিন সিরিয়ার রাষ্ট্রপতি বাশার আল আসাদ একজন শিয়া মুসলিম ছিল। শুধু রাষ্ট্রপতি নয়, প্রশাসনের প্রায় সব গুরুত্বপূর্ণ পদেও ছিল শিয়া মুসলিমদের প্রাধান্য। কিন্তু এটা কিভাবে সম্ভব? বাশার আল আসাদের বাবা হাফিজ আল আসাদ ছিল এয়ারফোর্সের চিফ অফিসার। ১৯৭১ সালের ১৩ই নভেম্বর হাফিজ আল আসাদ সিরিয়ার আর্মি কুপ করিয়ে ক্ষমতা দখল করে রাষ্ট্রপতি হয়ে যায়। কিন্তু এই হাফিজ আল আসাদ জানতো অন্যায়ভাবে ক্ষমতা দখল করলেও মেজরিটি সুন্নিদের সমর্থন কোনোদিনও পাবে না। তাই গদিতে বসার পর থেকেই মিলিটারি আর ইন্টেলিজেন্স লাগিয়ে রাখতো সুন্নি মেজরিটি এলাকায়, কঠোরভাবে দমন করতো তার বিরোধীদের। এর জন্য এমন সংবিধান বানানো হয় যাতে বিরোধী দলগুলোর কোনো অধিকারই থাকে না। মোটামুটি এইভাবেই চলছিল সিরিয়া। এরপর আসে ২০০২ সাল। এই বছর মারা যায় এই হাফিজ আল বাসাদ। তারপর গদিতে বসে তার ছেলে বাশার আল আসাদ। ইনি ক্ষমতায় বসার পরেও পলিসির কিন্তু কোনো পরিবর্তন হয় না। বাবা যে পথে দেশ শাসন করত, ছেলেও সেই একই পথে চলতে শুরু করে। এই জন্য সংখ্যাগরিষ্ঠ সুন্নি সম্প্রদায়ের মনে ক্ষোভের আগুন তো জ্বলছিলই, কিন্তু তারা কিছু করতে পারছিল না। এরপর সময় আসে ২০০৬ সাল। ২০০৬ সাল থেকে ২০১০ অবধি সিরিয়াতে কম বৃষ্টিপাতের কারণে ফসল উৎপাদন কমে যায়, খাদ্যের অভাব দেখা যায় সারা দেশ জুড়ে। সিরিয়ার জনগণের এর আগে স্বৈরাচারের শাসন নিয়ে পরিশ্রান্ত তো ছিলই, এবার তাদের দেশে শুরু হয় খাদ্যের অভাব। দেশের অর্থনৈতিক অবস্থাও খারাপ হতে শুরু করে। জনগণের মনে অসন্তোষ বাড়তে থাকে। একসময় রাস্তায় নেমে প্রতিবাদ দেখাতে শুরু করে সিরিয়ার জনগণ। সিরিয়াতে যখন এসব চলছিল, সিরিয়ার আশেপাশে যেসব দেশ ছিল যেমন ইজিপ্ট, তুনিসিয়া, লিবিয়া, জর্ডন, ইয়ামেনে তখন স্বৈরাচারী শাসনের বিরুদ্ধে আরব স্প্রিং শুরু হয়ে যায়। অর্থাৎ ওইসব দেশে জনগণ আন্দোলন করছিল তাদের দেশে স্বৈরাচারী শাসনের পতন ঘটিয়ে গণতন্ত্র প্রতিষ্ঠা করার জন্য। এর ফলে আরব কান্ট্রিগুলিতে যেসব স্বৈরাচারী শাসক ছিল তারা স্বাভাবিকভাবেই খুব ভয় পেয়ে যায়। এর কারণও ছিল যথেষ্ট। লিবিয়ায় গাদ্দাফিকে নির্মমভাবে হত্যা করা হয়। ইজিপ্টের হোসেন মোবারককে দেশ ছেড়ে পালাতে হয়। তুনিসিয়ার বেন আলীও বাধ্য হয় দেশ ছাড়তে। এর হাওয়া লাগে সিরিয়াতেও। সরকার বিরোধী আন্দোলন হতে থাকে দেশের বিভিন্ন জায়গায়। তখনও কিন্তু প্রতিটি আন্দোলন শান্তিপূর্ণ ছিল। এর ফলে স্বাভাবিকভাবেই ভয় পেয়ে যায় বাশার আল আসাদ। সেনাবাহিনী ও ইন্টেলিজেন্সকে নির্দেশ দেয় ছোট থেকে ছোট ঘটনাও যেন ইগনোর করা না হয়, প্রতিটি ঘটনাকে যেন নজরে রাখা হয়। কিন্তু বাশার কল্পনাও করেনি তার এই নির্দেশই তার জন্য কাল হয়ে দাঁড়াবে। তারিখ ছিল ২৬শে ফেব্রুয়ারি ২০১১। সিরিয়ার দারা শহরে অবস্থিত এক স্কুলে ১৪ বছরের এক ছাত্র ছিল মোহাবিয়া সিয়াসনে। এই মোহাবিয়া সিয়াসনে নামটা আপনারা মনে রাখবেন। এই মোহাবিয়া ওই দিন এমন এক কাজ করে যার ফলে সিরিয়াতে এক দীর্ঘস্থায়ী যুদ্ধ শুরু হয়ে যায়, যা আজ ১৪ বছর পরে শেষ হলো। এই যুদ্ধ অন্য যেকোনো গৃহযুদ্ধের থেকে আলাদা ছিল। এই যুদ্ধের ময়দানে আমেরিকা, রাশিয়া, ইরান, ইসরায়েল, তুর্কির মতো দেশ আর আইসিস আর তালিবানদের মতো সংগঠন সবাইকে মুখোমুখি দাঁড় করিয়ে দিয়েছিল। কিন্তু ১৪ বছরের ক্লাস 7 এর ছাত্র মোহাবিয়া কি এমন করেছিল সেদিন? ওই দিন অর্থাৎ ২৬শে ফেব্রুয়ারি মোহাবিয়া আর তার ১৪ জন বন্ধু টিভিতে আশেপাশের দেশে আন্দোলনের খবর টিভিতে দেখেছিল। উত্তেজিত হয়ে ওই দিনই মোহাবিয়া তার স্কুলের দেওয়ালে আরবিতে লিখে দেয়, নেক্সট ইটস ইউর টার্ন ডক্টর, অর্থাৎ ডাক্তার এবার তোমার পালা। এটা ওই দেওয়ালের আসল ছবি। আসলে সিরিয়ার রাষ্ট্রপতি বাশার আল আসাদ লন্ডন থেকে ডাক্তারি পাস করে এসেছিল, তাই সিরিয়ার জনগণ তাকে ডক্টর সাহেব বলতো। মোহাবিয়া দেয়ালে লিখে তো দিয়েছিল, কিন্তু স্বপ্নেও ভাবেনি তার জন্য ওর কি কি হতে পারে বা ওর দেশের ভবিষ্যতের জন্য কি অপেক্ষা করছে। ওই দিন স্কুল শেষ করে মোহাবিয়া তার বাড়িতেও চলে যায়, কিন্তু দেয়ালের ওই লেখা অনেকেই দেখে নেয়, দ্বারা সিকিউরিটি চিফ আতিফ নাজিবের কাছে। ব্যাস, আর কি, নির্দেশ তো আগে থেকেই ছিল ছোটখাটো প্রতিবাদকেও যেন গুরুত্ব দিয়ে দেখা হয়। পরের দিন সকালে বিশাল আর্মি ঘিরে ফেলে এলাকা। খোঁজ নিয়ে জানতে পারে ওই ১৫ জন বাচ্চার কথা। সিরিয়ান আর্মি তাদের তুলে নিয়ে যায় তাদের আর্মি ক্যাম্পে। মাত্র ১৩-১৪ বছরের বাচ্চাদের উপর শুরু হয় ভয়ঙ্কর অত্যাচার। নখ তুলে নেওয়া হয়, হাতের হাড় ভেঙে দেওয়া হয়, কারেন্টের শক দেওয়া হয়, চাবুক মারা হয়, প্রায় আত্মহত্যা করা দেওয়া হয়েছিল তাদের। এদিকে তাদের পরিবার পুলিশের কাছে বারবার তাদের ছেলেদের মুক্তি চেয়েও খালি হাতেই ফিরতে হয়। শুধু খালি হাতে ফিরতেই হয়নি, পুলিশ আর সেনাকর্মীরা মোহাবিয়ার বাবা মাকে বলে, ভুলে যাও তোমাদের ছেলেদের, অন্য বাচ্চাদের জন্ম দাও, আর তা না পারলে তাদের বেস ক্যাম্পে পাঠিয়ে দাও। এই কথা শুনে পুরো দারাবাসী রাস্তায় নেমে এসে প্রতিবাদ শুরু করে। তাদের প্রতিবাদের খবর দ্রুত ছড়িয়ে পড়ে যায় সারা সিরিয়াতে, আর ১০ দিনের মধ্যে সারা দেশ জুড়ে প্রতিবাদ আর সমালোচনা শুরু হয়।
এরপর বাশার আল আসাদের মনে হয় এই প্রতিবাদ থামানোর জন্য ওই বাচ্চাদের ছেড়ে দেওয়া উচিত। প্রায় 45 দিন পরে ওই বাচ্চাদের ছেড়ে দেওয়া হয়। ছেড়ে তো দেয়, কিন্তু বাচ্চারা যখন বাইরে আসে তাদের অবস্থা এতটাই খারাপ ছিল, তা দেখে তাদের বাবা মা আরো বেশি রেগে যায়। তাদের এমন অবস্থা করা হয়েছিল যে তারা নিজের পায়ে দাঁড়াতে পারছিল না। নখ তুলে নেওয়া হয়েছে, সারা শরীর জুড়ে চাবুকের দাগ। বাচ্চাদের করুণ অবস্থার কথা সারা সিরিয়াতে ছড়িয়ে পড়লে ক্ষোভে পেটে পড়ে সারা দেশের জনগণ। সারা দেশ জুড়ে শুরু হয় তীব্র প্রতিবাদ। 22শে এপ্রিল শুক্রবার এই প্রতিবাদ ভয়ঙ্কর রূপ ধারণ করে। সরকারি সম্পত্তি জ্বালানো থেকে শুরু করে নিরাপত্তা কর্মীদের উপরে হামলা হতে শুরু করে। দাবি ওঠে স্বাধীনতার এবং আসাদ শাসনের অবসানের। কড়া হাতে আন্দোলন দমনের রাস্তায় হাঁটেন বাশার আল আসাদ। শান্তিপূর্ণ বিক্ষোভকারীদের উপর প্রকাশ্যে গুলি চালায় নিরাপত্তা বাহিনী। অগণিত সিরিয়া নাগরিককে গ্রেপ্তার করা হয়। কারাগারে তাদের ব্যাপক নির্যাতন করা হয়। বিক্ষুব্ধ জনতার উপর বিষাক্ত গ্যাস ছেড়ে কয়েক হাজার জনগণকে হত্যা করার অভিযোগও রয়েছে আসাদের বিরুদ্ধে। এই বর্বরতার প্রতিবাদে অস্ত্র হাতে তুলে নেয় জনগণের একটা অংশ। গঠিত হয় সরকার বিরোধী সশস্ত্র বাহিনী। এরাই মাঠে নামে আসাদ বাহিনীকে উচ্ছেদ করার জন্য। এদেরই বেশ কিছু সদস্য গঠন করে ফ্রি সিরিয়ান আর্মি। তবে তাদের মধ্যে ঐক্যের অভাব ছিল, তহবিলও যথেষ্ট ছিল না। যার সুযোগ নেই জাভাত আল নুসরা, যা আল কায়দা জঙ্গি গোষ্ঠীর সিরিয়া শাখা বলেই অনেকে মনে করে, এবং তারপর ইসলামিক স্টেটের মতো জঙ্গি গোষ্ঠীগুলি মাথাচাড়া দিয়েছিল সিরিয়ায়। ফলে শান্তিপূর্ণ বিক্ষোভ এক রক্তক্ষয়ী সংঘর্ষে পরিণত হয়েছিল। সূচনা হয়েছিল সিরিয়া গৃহযুদ্ধের, যে যুদ্ধে পরে যোগ দেয় আমেরিকা, রাশিয়া, তুর্কি, ইরান, ইসরায়েলের মতো বিভিন্ন দেশ। জাভাত আল নুসরা থেকেই আজকের হায়াত তাহরির আল শাম বা এইচটিএস গোষ্ঠীর জন্ম হয়েছে, যাদের নেতৃত্বেই অবশেষে দেশ ছাড়া করা হলো বাশার আল আসাদকে। আর মুয়াবিয়ার কি হলো? পরে সংবাদ মাধ্যমকে সে জানিয়েছিল ঘটনার সময় সে খুব ছোট ছিল, রাজনীতির কিছু বুঝতো না। মজা করেই দেয়ালে সে লিখেছিল। পরে 18 বছর বয়সে সেও হাতে অস্ত্র তুলে নিয়েছিল। ফ্রি সিরিয়ান আর্মির হয়ে বাশার আল আসাদের বিরুদ্ধে যুদ্ধে যোগ দিয়েছিল। পরে অবশ্য নিজের আত্মীয়দের রক্ষা করতে সে দারা শহর ছেড়ে পালিয়ে উত্তরে সিরিয়ান বিদ্রোহী শাসিত অঞ্চলে চলে গিয়েছিল। বিজয়ের আশায় লড়াই চালিয়ে গিয়েছে। 2021 সালে এক সাক্ষাৎকারে মুহাবিয়া বলেছিল, এক দশকের পর আমার বয়স এখন 26 বছর। আমি আমার সন্তানদের শেখাবো কিভাবে স্বৈরাচারী শাসনের পতন না হওয়া পর্যন্ত এবং স্বাধীনতা ও মর্যাদা না জেতা পর্যন্ত প্রতিরোধ করে যেতে হবে। আজ মুহাবিয়ার লড়াই শেষ হলো। শেষ নয়, বলা যায় নতুন লড়াই শুরু হলো। একদিকে ইসরায়েল শাসকহীন সিরিয়ার দখল নিতে শুরু করেছে, অন্যদিকে আমেরিকা হাত বাড়িয়েছে সিরিয়ার তেলের ভান্ডারের দিকে। আর জিতে যাওয়া আল সামাম এই সিরিয়ান আর্মি আর ইসলামিক স্টেটের মতো গোষ্ঠী সিরিয়াকে ভাগ করে নিয়ে নিজের মতো করে শাসন করতে চায়। যুদ্ধের উদ্দেশ্য তো ছিল গণতন্ত্র প্রতিষ্ঠা, কিন্তু আজ অবধি যতগুলো আরব কান্ট্রিতে স্বৈরাচারী শাসনের পতন হয়েছে, কোথাও গণতন্ত্র প্রতিষ্ঠা হয়নি। বিভিন্ন গোষ্ঠীর মধ্যে যুদ্ধ লেগেই আছে। মাঝখানে ফায়দা লুটছে ইউরোপ আমেরিকার মতো কিছু দেশ, তাদের দেশের প্রাকৃতিক সম্পদ লুট করছে। বন্ধুরা, কেমন লাগলো এই ভিডিওটি কমেন্ট করে অবশ্যই জানান। এরকম আরও ভিডিও পেতে আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করুন।